আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। অভিনব কৌশলের রাজধানীতে গণপরিবহনে চলছে চাঁদাবাজি। আগে সড়ক থেকে তোলা হলেও এখন হয় বাস ডিপো ও কাউন্টারগুলো থেকে। চাঁদার সেই টাকার বিনিময়ে রুট পারমিট ও ফিটনেসহীন যানবাহন সড়ক দাপিয়ে বেড়াচ্ছে। ঢাকায় মাত্র ৩,৪৪৫টি বাসকে রুট পারমিট ও ফিটনেস সনদ দিয়ে থাকলেও সড়কে চলছে ১০,০০০-এরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, পরিবহন সেক্টরের ঐক্যবদ্ধ চাঁদাবাজির জন্যই সড়কে নৈরাজ্য। মোহাম্মদ সায়েমের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। নন্দন পার্ক থেকে নারায়ণগঞ্জ চাষারা রুটে মৌমিত পরিবহনের মাত্র ৩৩টি বাসের ফিটনেস সনদ ও রুট পারমিট রয়েছে। অথচ এই পরিবহনের ব্যানারে সড়কে চলাচল করছে ৮০ থেকে ৯০টি বাস। আর এই বাসগুলো চলছে চাঁদার বিনিময়ে। দৈনিক আমাদের ৭০০, ৭৫০, ৮০০ টাকা এরকম খরচ আছে। কোম্পানির পরিবার যেহেতু চলতে হইলে এটা দিতে হবে রাস্তায়। দোহার মদনপুর রুটে আসমানি পরিবহনের একই অবস্থা। ৫০টি বাসের অনুমতি নিয়ে চলছে ৬৯টি। এমন কৌশলে অবৈধভাবে যানবাহন চালাচ্ছেন বেশিরভাগ পরিবহনই। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ঠেকাতে মোটা অঙ্কের টাকা ব্যয় করেন বাস মালিকরা, যা তোলা হয় সব বাস থেকেই। মদনপুরে ৬৫০ টাকা চাঁদা নিচ্ছে, কাশপুরে ৬০ টাকা নিচ্ছে, স্টাফ কোয়ার্টার ১০০ টাকা নিচ্ছে, রামপুরা ৪০ টাকা নিচ্ছে, আবদুল্লাপুর ৪০ টাকা নিচ্ছে, দৌড় মাঠ আছে যেখানে সেখানে ২০০ টাকা নিচ্ছে। এসব বাসের বিরুদ্ধে নিয়মিত মামলা হচ্ছে বলে জানান ডিএমপির ট্রাফিক বিভাগ। তো চাইলেই আমরা সমস্ত বাস, বড় বড় লরি, আপনার কাভার্ড ভ্যান, এগুলোকে কিন্তু আমরা নিয়ে যে রাখবো, সেই পর্যাপ্ত পরিমাণ জায়গার সংকুলন না হওয়ার কারণে আমরা এদেরকে মামলা এবং জরিমানাটা বেশি করি। তবে বিআরটিএ চেয়ারম্যান জানান, এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তারা। আমাদের এখানে রাস্তায় যে গাড়িগুলো চলে, কালো ধোঁয়া বের হয়, স্বাস্থ্য ঝুঁকি যেগুলো নিয়ে আসে, সেগুলো আমরা একটা ইন্টিগ্রেটেড এফোর্টের মাধ্যমে আমরা রাস্তা থেকে এই ধরনের যানবাহনগুলোকে ডাম্পিং করে সরিয়ে দিই। বিশেষজ্ঞরা বলছেন, পরিবহন খাতে এই অস্থিরতার জন্য দায়ী ঐক্যবদ্ধ চাঁদাবাজি। শুধুমাত্র মালিক শ্রমিক সংগঠনের নেতৃত্ব বা রাজনৈতিক নেতৃত্ব না, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী আছে, তারাও কিন্তু যুক্ত হয়ে গেছে। তো সবার জন্য এটা একটা উইন উইন সিচুয়েশন হয়ে গেছে এবং কেউ চায় না আসলে এই আমাদের গণপরিবহনটা একটা শৃঙ্খলা আসুক, এটা কেউ চাচ্ছে না। যতদিন এই বিশৃঙ্খলা জিয়ে রাখা যাবে ততদিন এখান থেকে হাজার কোটি টাকার আসলে চাঁদাবাজি করা সম্ভব। গণপরিবহনকে চাঁদাবাজির ক্ষেত্র থেকে বের করে সেবা খাতে পরিণত করতে বাস রুট ফ্র্যাঞ্চাইজি পদ্ধতি নেয়ার বিকল্প নেই বলে জানান অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান। মোহাম্মদ সায়েম, আরটিভি। জুলাই আগস্টের হত্যাযজ্ঞে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় বিচারের সবশেষ ধাপ যুক্তিতর্কের শুনানি শুরু হবে আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আজকের যুক্তিতর্ক উপস্থাপন বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে। এর আগে বুধবার এ মামলার ৫৪তম ও সবশেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরার মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। তাকে জেরা করেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। প্রসিকিউশন থেকে জানানো হয়, যুক্তিতর্ক হলো ট্রাইব্যুনালের একটি মামলার সবশেষ ধাপ। এরপরই মামলাটি রায়ের পর্যায়ে আসবে। কুড়িগ্রামে বন্যার পানি নেমে যাওয়ার পর দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এবারে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জেলার কৃষিতে। উজানের ঢলে নেমে আসা পলিমাটি চরাঞ্চলের ফসলি জমিতে প্রবেশ করে নষ্ট করেছে রোপা, আমন, বেগুন, মরিচ সহ বিভিন্ন সবজির ক্ষেত। এতে ক্ষতি হয়েছে ১,৭৮৬ হেক্টর ফসলি জমির কৃষকরা। কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস চঞ্চলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। টানা বৃষ্টি আর পাহাড় থেকে নেমে আসা উজানের ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমার সহ সব নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেখা দেয় আকস্মিক বন্যা। এবারের বন্যায় পানির সঙ্গে এসেছে প্রচুর পলিমাটি। এতে চরাঞ্চল ও নিম্নাঞ্চলে চাষ করা রোপা, আমন, বেগুন, মরিচ সহ বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। পানি নামলেও নিচু এলাকায় রয়েছে জলাবদ্ধতা। এমন অবস্থায় ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তা চান ক্ষতিগ্রস্তরা। ধান এখন নাই, সব পড়ে গেছে মাটির মধ্যে। এখন তো ওই যে গাছ পচি যাচ্ছে, গাছ টানি দেখি
সম্পূর্ণই পচা। এবারে বন্যায় যে পানিটা হয়েছে, পানি ধানের উপরে পইল মাটি পড়ছে, এই পইল মাটি ধানগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। 1 বিঘা ক্ষেতের মধ্যে মরিচ লাগাইতে 3-4 হাজার টাকা খরচ লাগে। বন্যা আসি সব নষ্ট হয়ে গেছে। অনেক পলি পড়ছে, পলি পড়ার কারণে আমাদের বেগুন গাছ প্রায় তলিয়ে গেছে। এখনো নিম্নাঞ্চলে জলাবদ্ধতা থাকায় ক্ষতির পরিমাণ নিরূপণ করতে সময় লাগবে বলে জানান এই কৃষি কর্মকর্তা। আমরা বিভিন্ন উপজেলা থেকে অলরেডি রিপোর্ট চেয়েছি, আমরা রিপোর্টটা পেলেই আমরা আসলে বলতে পারবো যে ক্ষয়ক্ষতিটা কীরকম হয়েছে বা এটা টাকায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা বলতে পারবো। পানি নেমে যাওয়ার পর অনেক জায়গায় পলির স্তরে ফসল ঢেকে গেছে। পলিমাটি সরিয়ে সঠিকভাবে সার প্রয়োগ করলে ফলন কিছুটা উদ্ধার সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। ময়মনসিংহে এনসিপি নেতার সঙ্গে ইউনাইটেড বাস স্টাফদের দ্বন্দ্বের জেরে সকাল ৬টা থেকে ঢাকা ময়মনসিংহ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সদস্য সচিব আলী হোসেন জানান, শুক্রবার বিকেলে গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আবু রায়হান মাসকান্দা বাস টার্মিনালে গেলে এক পরিবহন শ্রমিক জুলাই যোদ্ধা বলে তাকে কটূক্তি করেন। এ নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ঘটনাটি বৈষম্য বিরোধী ছাত্ররা জানতে পেরে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহন সহ তার মালিকানাধীন সব বাস বন্ধের দাবি জানায়। প্রতিবাদে মোটর শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ রুটের সব বাস চলাচল বন্ধ ঘোষণা করে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। সিনথিয়া, গতকাল কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বাস শ্রমিক নেতৃবৃন্দ এবং কর্মচারীরা কিন্তু পাল্টাপাল্টি কর্মসূচিতে অবস্থান নিয়েছিল। সে সময় কিন্তু ময়মনসিংহ থেকে বাস চলাচল বন্ধ ছিল এবং 5 ঘন্টা পরে কিন্তু এই বাস চলাচল স্বাভাবিক হয় এবং জনমনের স্বস্তি ফেরত আসে। কিন্তু আজ সকাল থেকে কিন্তু পুনরায় বাস ময়মনসিংহের বিভাগের 4 জেলা থেকে কিন্তু বাস চলাচল বন্ধ রয়েছে। এতে কিন্তু বিপাকে পড়েছে যাত্রীরা না জানার কারণে কিন্তু বাস স্ট্যান্ডে এসে ঘুরে যাচ্ছেন এবং তারা বিকল্প পথ খুঁজছেন, কিন্তু না পেরে কিন্তু তারা চরম ভোগান্তিতে আছেন। মূলত গতকালের ঘটনা যেটা হয়েছিল যে বৈষম্য বিরোধীর এক নেতাকে বাস থেকে হেনস্থা করে নামানোর তার অভিযোগ ছিল এবং এই অভিযোগের প্রেক্ষিতে ইউনাইটেড কাউন্টারের সামনে কিন্তু সে অবস্থান নিয়েছিল। সেই অবস্থানে নেওয়ার পরে কিন্তু যে শ্রমিকের সাথে তার হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল, সেই শ্রমিককে কিন্তু পুলিশ আটক করেছে এবং এরই প্রতিবাদে কিন্তু বাস শ্রমিকরা কিন্তু তারাও অবস্থান নেয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাইপাস মোড়ে এবং সেখান থেকে কিন্তু বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে 5 ঘন্টা পর তারা সমঝোতা আসে যে ইউনাইটেড পরিবহন এবং শৌখিন পরিবহনের বাসগুলি বন্ধ থাকবে আর বাকি সব চলাচল করবে। কিন্তু শ্রমিকরা মানতে নারাজ। তারা কিন্তু সকাল থেকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ থেকে কিছু কিছু অঞ্চলের কিছু কিছু বাস চলাচল এই বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বাসের যাত্রীরা কিন্তু চরম বিপাকে পড়েছে। তারা না জানার কারণে এখানে এসে এবং বাইপাস পাটগুদাম বাস স্ট্যান্ডে কিন্তু তারা এসে ঘুরে যাচ্ছেন এবং অন্য কোনো যানবাহন না পাওয়ায় কিন্তু তারা বিকল্প পথে চড়া মূল্য দিয়ে কিন্তু তারা গন্তব্যের দিকে এগোচ্ছেন। চিন্তায় এই ছিল ময়মনসিংহ থেকে আমার বাস ধর্মঘটের সর্বশেষ। ধন্যবাদ। মাইলিশ শিকার বন্ধে হিজলা ও মেহেন্দিগঞ্জ মেঘনা নদীতে অভিযান চলাকালে জেলেদের হামলায় ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের উপপরিচালক নাসির উদ্দিন সহ 12 জন আহত হয়েছেন। এ ঘটনায় 2টি ট্রলারে 37 জেলেকে আটক করা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন জানান, মেঘনা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ নিধন হচ্ছে এমন অভিযোগে মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহর নেতৃত্বে 8টি স্পিডবোটে 8টি টিম যৌথ ক্রাশ অভিযান চালায়। এ সময় হিজলা এলাকায় একটি জেলে ট্রলারকে ধাওয়া করলে কয়েকটি ট্রলার থেকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে তারা।
দেশে প্রথমবারের মতো আজ থেকে টাইফয়েডের টিকা দেওয়া শুরু হচ্ছে। সরকার প্রায় 5 কোটি শিশু কিশোর কিশোরীকে বিনামূল্যে এই টিকা দেবে। জন্ম সনদ নেই এমন শিশুরাও এই টিকা পাবে। মাসব্যাপী এই টিকা কর্মসূচি চলবে 13 নভেম্বর পর্যন্ত। দেশে টাইফয়েডের টিকার এটি প্রথম ক্যাম্পেইন। টিকাটি তৈরি করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, টিকাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত। এটি নিরাপদ। টিকাটি নেপাল, পাকিস্তান সহ আরও 8টি দেশে দেওয়া হয়েছে। এই টিকার বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো উদাহরণ নেই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পেইনের সময় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী বা সমমান পর্যন্ত সব ছাত্রছাত্রীকে 1 ডোজ করে টাইফয়েডের টিকা দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান চলবে 30 অক্টোবর পর্যন্ত। এর বাইরেও 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সব শিশুকে এই টিকা দেওয়া হবে বাড়ি বাড়ি গিয়ে। টাইফয়েডের টিকাদান কর্মসূচির বিষয়ে জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, টিকাদানের বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে বরিশালে কিন্তু সারা বাংলাদেশে যেমন টাইফয়েড টিকার কর্মসূচি চলছে, তার অংশ হিসেবে বরিশালে কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করা হবে টাইফয়েড টিকা ক্যাম্পেইন। এবং এই আমি এখন রয়েছি বরিশাল সদর গার্লস স্কুলে। এই স্কুল থেকেই কিন্তু উদ্বোধন কার্যক্রম শুরু করবে এবং এর পরপরই কিন্তু বরিশালের অন্যান্য যে সরকারি স্কুলগুলো রয়েছে এবং বা বেসরকারি স্কুলগুলো রয়েছে সেখান থেকে এর কার্যক্রম পরিচালিত হবে। এখানে বরিশালে এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ইয়াজম। তিনি আর কিছুক্ষণের মধ্যেই এই টাইফয়েড টিকা কার্যক্রম ক্যাম্পেইনের উদ্বোধন করবেন। আমাদেরকে ইতিমধ্যে বরিশাল সিটি কর্পোরেশন যিনি স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে বরিশালে কিন্তু 97,000 শিক্ষার্থী শুধু এই টিকা কার্যক্রমের আওতায় আসবেন। এর মধ্যে স্কুল রয়েছে প্রায় 400টি। আর এই আজকে কিন্তু প্রায় 32টি স্কুলের কার্যক্রম একই সাথে চলছে এবং এই যে 18 দিনের 10 দিন কিন্তু স্কুল ভিত্তিক তারা টিকা কার্যক্রম করবেন। এর পরপর বিভিন্ন ধরনের এনজিও কিংবা অন্যান্য যে স্বাস্থ্য সংস্থাগুলো রয়েছে তাদের মাধ্যমে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। অপরদিকে আমাদের কেমনটি জানিয়েছেন যে পথ শিশু যারা রয়েছে তাদেরকেও কিন্তু এই টিকার আওতায় আনা হবে এবং 9 মাস থেকে যে 15 বছর পর্যন্ত যেসব শিশুরা রয়েছে যে অবস্থা রয়েছে প্রত্যেকেই এই টিকার আওতায় আনা হবে। তো এখন যে এখানটিতে দাঁড়িয়ে আছে এখানের কার্যক্রম শেষ করে কিন্তু বরিশাল জেলা স্কুল অন্যান্য যে বরিশাল স্কুলগুলো সেখানে ক্যাম্পেইন চালু হবে। আমরা অপেক্ষায় রয়েছি সেই উপদেষ্টার উদ্বোধনের মধ্যে থেকে আজকে বরিশালের টিকা কার্যক্রম শুরু হবে সেই অপেক্ষায় রয়েছে। পরবর্তী বুলেটিন সেটি দেখাতে পারবো। সিনথি, এতটুকু ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ইতালির রোম সফরে যাচ্ছেন আজ। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বেলা 11:30 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। আগামী 15 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। ফেনীর মুসাপুর রেগুলেটর নদী গর্ভে বিলীন হওয়ায় ছোট ফেনী নদীর ভাঙন তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। বিলীন হচ্ছে মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল, মসজিদ। হুমকিতে পড়েছে 41,000 হেক্টর কৃষি জমি। ভাঙন প্রতিরক্ষায় তত্ত্বাবধায়ক প্রকৌশলীর গাফলতিকেই দুষছেন স্থানীয়রা। তবে দ্রুত মুসাপুর রেগুলেটর নির্মাণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফেনী থেকে এম এ আকাশের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। মুসাপুর রেগুলেটর নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে সোনাগাজীর চর চান্দিয়া, চর দরবেশ, বগাদানা ও চর মজলিশপুর ইউনিয়নের নদী তীরবর্তী এলাকা। 20 কিলোমিটার জুড়ে নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হচ্ছে শত শত ঘরবাড়ি, বিস্তীর্ণ জনপদ ও আবাদি জমি। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর গাফিলতি ও স্বজনপ্রীতির কারণেই ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। মে জুন জুলাইতে কাজটা আরম্ভ হওয়ার কথা ছিল, ওটার গাফিলতির কারণে, কাজের ধীরগতির কারণে আমাদের ভাঙনটা বেড়ে যাচ্ছে। রাস্তাটা ভাঙার কারণে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে এবং মানুষ চলাফেরা করতে পারে না। দ্রুত কাজটা না করার কারণে আমাদের ভিটাবাটি ভেঙে যাচ্ছে, রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, মসজিদ পড়ে যাচ্ছে, আমাদের গ্রামের লোকের অনেক দুর্ভোগ হচ্ছে। বস্তাগুলা ভরা হয়েছে,
এই বস্তাগুলো অন্তত দিয়ে দিলে তাহলে আমাদের এই বিটাবাড়ি রক্ষা হইতো। সবগুলা লই যাইতেছে, আমাদের ঘর বাড়ি আর কোনোখানে জায়গা বাসা নাই। এখানে আমাদের হচ্ছে বালির বস্তা দেওয়ার কথা, বালির বস্তা এখন আমাদের অর্ডার হয় নাই। ওরা বলছে যে খুব শীঘ্রই হবে। বড় বাস আই না এখান থেকে এই যে এই ইয়েগুলো টিউবগুলো পুরো আমাদের এই মাটিগুলো রোধ ভাঙ্গনটা রোধ করবে, কিন্তু আমরা দেখতেছি এদের কথার কাজে কোনো মিল নেই। এরা এই যে ছোট ছোট মেশিন আই না একদিনের জায়গায় 5 দিন কাজ করতেছে, কিন্তু কাজের বেলায় কিছুই হইতেছে না। এদিকে মুসাপুর রেগুলেটর নির্মাণ প্রকল্পের কাজ শেষ হলে ভাঙন প্রতিরোধে দীর্ঘমেয়াদী সমাধানের কথা জানান এই কর্মকর্তা। মুসাপুর রেগুলেটরের নির্মাণের জন্য যে প্রজেক্টটা হচ্ছে, রেগুলেটরটা হলে ক্রস ড্যাম হবে, সেক্ষেত্রে ভাঙন এমনিতেই আগের চেয়ে প্রশমিত হবে। তারপর ওই প্রকল্পের আওতায় কিছু ক্রিটিক্যাল জায়গাকে আমরা অন্তর্ভুক্ত করে রাখতেছি, যাতে সেই জায়গাগুলো ওই প্রজেক্টের আওতায় প্রোটেকশন দেওয়া যায়। শুধু আশ্বাস নয়, ভাঙন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগীদের। আবরার মাহি, আরটিভি। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক মেরামত দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী অর্ক হোসেনের বিরুদ্ধে। অভিযোগ 6 মাসেও কোনো কাজ না করে 4 লাখ টাকার বিল তুলে নিয়েছেন তিনি। সংশ্লিষ্ট এলাকার না হলেও শ্বশুরকে করেছেন প্রকল্পের সভাপতি। কেরানীগঞ্জ প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। 6 মাস আগে পাশ হয়েছে প্রকল্প, এরই মধ্যে তুলে নেওয়া হয়েছে বিল, অথচ সড়ক আছে আগের মতোই। চলতি বছরের মার্চ মাসে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের এই সড়ক মেরামতির প্রকল্প পাশ হয়। অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ রাশেদ খানের মধ্যস্থতায় শ্বশুরকে সভাপতি দেখিয়ে প্রকল্প অনুমোদন করিয়ে নেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী অর্ক হোসেন, কিন্তু কোনো কাজ না করেই তুলে নিয়েছেন বিল। এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ খানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তবে ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যান বিউটি আক্তার জানান, প্রকল্পটির বিষয়ে আপত্তি জানিয়ে ফাইল আটকে রাখলেও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নির্দেশে স্বাক্ষর করতে হয়েছে। আপনি নিশ্চিন্তে একটু পড়ে দেন, আমি 10-12 দিন দিতে চাই না, বলতে না এটা কোনো যুক্তিতে আসে না। পরে উনি আমাকে বলছে যে আপনি দেন, আপনি নিশ্চিন্ত থাকেন, আমি কাজ আদায় না হওয়া পর্যন্ত 100% না দেখে আমি বিল দেই না। সম্পূর্ণ নয়, অর্ধেক বিল তোলার কথা বলছেন অভিযুক্ত অফিস সহকারী। বিল পাস হয়েছে, কিন্তু বিল সে এখনো 50% পাইছে, কিন্তু 50% পায়নি। এমন সব দুর্নীতির পেছনে সংশ্লিষ্ট অনেকেই জড়িত বলছে এলাকাবাসী। যে প্রতিষ্ঠান নজরদারি করবে, যাদের দায়িত্বে আছে, যারা জবাবদিহিতার মধ্যে রাখবে, তাদেরকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে তারা ওদের মাধ্যমেই নিয়ন্ত্রিত হয়, যারা প্রকৃত দুর্নীতিগ্রস্ত। অনুদানগুলো দিয়ে দেওয়া হয়, তো সেই অনুযায়ী প্রপারলি কাজ হচ্ছে কিনা এটারও একটা আপনার তদন্ত করা উচিত। উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সাকিব আল হাসান, আরটিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত এক বন্দুকধারীর হামলায় 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও 12 জন। শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতে ওয়াশিংটন কাউন্টির লিল্যান্ড শহরে হামলা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা CNN। এদিকে লিল্যান্ড শহরে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের বার্ষিক হোমকামিং ফুটবল খেলা শেষে আয়োজিত এক সমাবেশে গুলিবর্ষণের এ ঘটনায় এখনও কোনো সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানান মিসিসিপির সেনেটর ডেরিক সিমন্স। ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে মিসিসিপি ব্যুরো অফ ইনভেস্টিগেশন MBI। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন লিল্যান্ডের মেয়র জন লি। দর্শক, মিসিসিপিতে বন্দুক হামলার ঘটনার সবশেষ জানাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। হেলাল, হামলার কারণ কি, পুলিশ কি বলছে, এখানে কোনো বাংলাদেশি ছিল কিনা বিস্তারিত জানাবেন। সিনথিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের পৃথক 2টি গোলাগুলির ঘটনায় মোট 8 জন নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন কিন্তু তেমনটি উঠে এসেছে। গতকাল মধ্যরাতে ওয়াশিংটন কাউন্টির লিল্যান্ড শহরের এই হামলার ঘটনাটি ঘটে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী লিল্যান্ড শহরের স্থানীয় উচ্চ বিদ্যালয়ের বার্ষিক হোমকামিং ফুটবল খেলা দেখতে সেখানে অনেক মানুষ ভিড় হয়েছিল এবং
হামলাটি ঘটেছে লিল্যান্ডের প্রধান সড়কে। এই ঘটনায় আহত 16 জনের মধ্যে 12 জনের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত অন্য 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাদেরকে হেলিকপ্টারে করে ইউনিভার্সিটি অফ মিসিসিপি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। পুলিশ এখনো পর্যন্ত কোনো সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেনি এবং হামলাকারী জীবিত না মৃত সেই বিষয়ে কিন্তু কোনো তথ্য দেয়নি এখনো পর্যন্ত। আমার জানা মতে কোনো বাংলাদেশি এর মধ্যে নাই। ঘটনার তদন্ত শুরু করেছে মিসিসিপি ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং মিসিসিপির সিনেটর ডেরিক সিমন্স এবং লিল্যান্ডের মেয়র জন লি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। সেই সাথে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পরিশেষে বলতে চাই সিনথিয়া যে যুক্তরাষ্ট্রে কেনই বা প্রতিদিনে এই ধরনের গোলাগুলি ঘটনা ঘটছে। সেই ক্ষেত্রে বলতে হয় যুক্তরাষ্ট্রের যে সংবিধানের 2য় সংশোধনী প্রত্যেক নাগরিকের অস্ত্র বহনের অধিকার সুরক্ষিত থাকায় যুক্তরাষ্ট্রের নাগরিকরা কিন্তু সহজেই অস্ত্র বহন করতে পারে। তবে এখন সময়ের দাবি আইন প্রণেতারা এবং সাধারণ মার্কিনীরা মনে করেন যে এই অস্ত্র আইনটি আরো কঠোর বা পরিবর্তন করা উচিত। সেটি না হলে এই ধরনের গোলাগুলির ঘটনা কিন্তু প্রতিদিন ঘটতেই থাকবে। সিনথিয়া, এই ছিল আমার কাছে এই বিষয়ে সর্বশেষ। ধন্যবাদ। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে পাক সেনাদের উপর হামলা চালায় আফগানিস্তানের সীমান্তরক্ষীরা। ওই সময় পাক সেনারাও পাল্টা হামলা চালায়। এর আগে শুক্রবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তানের বিমান বাহিনী। সেখানে সন্ত্রাসী সংগঠন টিটিপির প্রধান নেতাকে লক্ষ্য করে হামলা চালায় ইসলামাবাদ। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বলছে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার প্রতিশোধে পূর্বাঞ্চলে তালেবান সীমান্তরক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়েছে। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। খেলা সংবাদ। হংকং চায়নার বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচকে সামনে রেখে প্রথম দিনের মতো অনুশীলন করল বাংলাদেশ ফুটবল দল। শুক্রবার রাতে হংকং পৌঁছায় হাভিয়ার কাবরেরার শিষ্যরা। শনিবার দুপুর পর্যন্ত বিশ্রাম নিয়ে বিকেলে তাই স্পোর্টস স্টেডিয়ামে অনুশীলন করেন জামাল হামজারা। এদিন কোনো ট্যাকটিক্যাল বিষয় নিয়ে কাজ করেনি দল। সবশেষ ম্যাচের একাদশে খেলা ফুটবলারদের নিয়ে আলাদা করে রিকভারি সেশন করেন সহকারী কোচ হাসান আল মামুন ও ডেভিড গোমেজ। প্রতিপক্ষের মাঠে ম্যাচ হলেও জয় নিয়ে আত্মবিশ্বাসী তপু বর্মন। এখনো আমাদের হাতে চান্স আছে, তো আমরা 14 তারিখের ম্যাচটা সবাই মিলিতভাবে ভালো পারফর্ম করতে চাই এবং জিততে চাই। কারণ উইদাউট উইন আমার মনে হয় না এখন কোনো আর চান্স আছে। তো আমাদের জিতা ছাড়া কোনো বিকল্প নাই। জাতীয় ক্রিকেট লিগ টি20-র দ্বিতীয় আসরের ফাইনালে আজ মুখোমুখি হবে খুলনা ও রংপুর বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 5টায়। আসরের প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম বিভাগকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে মোহাম্মদ মিঠুনের খুলনা। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর ফাইনাল খেলছে এলিমিনেটর ম্যাচ খেলে। ঢাকাকে হারিয়ে দলটি জায়গা করে নেয় দ্বিতীয় কোয়ালিফায়ারে। এরপর চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে ওঠে। শিরোপা জয়ে আকবর আলীর রংপুর আত্মবিশ্বাসী হলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে দীর্ঘদিন পর খুলনার মাটিতে শিরোপা নিয়ে যেতে চান মিঠুন। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।